হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? গুড ইভিনিং, শুনতে পাচ্ছিস? ঠিক আছে। আচ্ছা, দেখ আমরা শুরু করছি। আগের দিনকার আমরা অ্যাসিড, বেস এগুলোর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স বা ক্লাসিফিকেশন এইসব পড়িয়েছিলাম, ঠিক আছে? আমি ক্লাসের পিডিএফ বা ভিডিও সব পাঠিয়ে দিয়েছি, দেখবি। আজকে আমরা এটা সেকেন্ড ক্লাস আর কি, অ্যাসিড বেস সল্টের অনেক বড় চ্যাপ্টার আছে, এটা অনেক কিছু আছে, তো সেগুলো নিয়ে ডিসকাস করছি আজকে। আমাদের যেরকম স্কোপ আছে সিলেবাসের, তাতে আজকে আমরা এই অ্যাসিড বা বেস এগুলো প্রিপারেশন কি করে করব, কি করে তৈরি করব সেটা, এবং তাদের স্ট্রেংথ, পিএইচ, এইসব জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। সল্টটা পরের দিনকার করাবো। তো চল আমরা আজকে প্রথমেই যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে অ্যাসিডগুলোকে কি করে বানানো যায়, প্রিপেয়ার করা যায়। তো অ্যাসিডগুলোকে বানানোর মোটামুটি 4টে মেথড আছে, ঠিক আছে? মোটামুটি 4টে মেথড আছে। ফার্স্ট হচ্ছে যে ফ্রম নন মেটাল থেকে আমরা কি করে বানাবো। নেক্সট হচ্ছে ফ্রম অ্যাসিডিক অক্সাইড থেকে কি করে বানাবো। 3 নম্বর হচ্ছে ডিফারেন্ট সল্ট আছে, নাইট্রেট, ক্লোরাইড, এইসব সল্ট আছে, সেই সল্ট থেকে কি করে অ্যাসিড বানাবো। আর 4 নম্বর হচ্ছে বাই দ্য অক্সিডেশন
অফ নন মেটাল। তাহলে আমরা অ্যাসিড প্রিপারেশনের জন্য 4টে মেথড আমরা এখন আপাতত ইউজ করতে চলেছি। একটা হচ্ছে স্টার্টিং ফ্রম নন মেটাল, আর একটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, মানে বললে নন মেটাল অক্সাইড, নন মেটাল অক্সাইড, সল্ট, আর অক্সিডেশন অফ নন মেটাল থাকে। তো ফার্স্ট আমরা চলে আসছি যেটা নন মেটাল থেকে তৈরি করা। তো নন মেটাল থেকে আমরা যে প্রসেসে তৈরি করি, প্রসেসটা হচ্ছে কি না, সিম্পলি সিনথেসিস প্রসেস। সিনথেসিস প্রসেস মানে হচ্ছে ওয়ান টাইপ অফ কম্বিনেশন রিয়াকশন। তো কম্বিনেশন করে আমরা তৈরি করি দুটো এলিমেন্ট কম্বাইন, নন মেটালের সাথে হাইড্রোজেনকে আমরা কম্বাইন করে অ্যাসিড তৈরি করব। খুব ইজি ব্যাপার, মানে এর বেসিসটা হবে হাইড্রোজেন প্লাস নন মেটাল, তার থেকে রিয়াকশন করে আমরা তৈরি করব কিন্তু অ্যাসিড। এই হচ্ছে প্রসেস বাই সিনথেসিস রিয়াকশন করে। তো যেমন আমরা তৈরি করছি বাইনারি অ্যাসিড। বাইনারি অ্যাসিড মানে অ্যাসিডস কন্টেনিং টু এলিমেন্টস, যেরকম ধর HCl, HBr, HI, এগুলোকে কি বলে? বাইনারি অ্যাসিড বলে। মানে দুটো এলিমেন্ট দিয়ে তৈরি যে অ্যাসিড, সেগুলো কিন্তু এই মেথডে প্রিপেয়ার করা যায়। যেমন ধর কথার কথা যে হাইড্রোজেন আর ক্লোরিন রিয়াকশান করে তুই তৈরি করতে পারিস HCl, বা ধর হাইড্রোজেন ব্রোমিন দিয়ে তৈরি করতে পারিস HBr, বা হাইড্রোজেন আয়োডিন দিয়ে তৈরি করতে পারিস 2HI। তো HCl, HBr, HI এগুলোকে সব কি বলে? বাইনারি অ্যাসিড। বাইনারি অ্যাসিড মানে দুটো এলিমেন্ট, এখানে অ্যাসিডের মিডিয়ামে দুটো এলিমেন্ট আছে, তো দুটো এলিমেন্ট দিয়ে তৈরি যে অ্যাসিড, তো এগুলোকে বলা হচ্ছে বাইনারি অ্যাসিড। তো সেগুলো জাস্ট সিনথেসিস রিয়াকশন অর কম্বিনেশন রিয়াকশন প্রিপেয়ার্ড বাই কম্বিনেশন রিয়াকশন, এদেরকে কম্বিনেশন রিয়াকশনে তৈরি করা যেতে পারে। যেমনটা তুই দেখলি এখানে এক্সাম্পল, হাইড্রোজেন ক্লোরিন রিয়াকশন করে হাইড্রোজেন ক্লোরাইড HCl তৈরি করছে। তো আরও যেসব এক্সাম্পলগুলো দিলাম HBr, HI, এগুলো সবই এই মেথডে প্রিপেয়ার করা যায়। তাহলে ফার্স্ট যে মেথডটা অ্যাসিডস ফ্রম নন মেটাল থেকে অ্যাসিড প্রিপারেশন কীভাবে করা যাবে সেটার কথা বললাম। এবারে চলে আয় অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড বেসিক্যালি নন মেটাল অক্সাইডসগুলো হয় অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড মানে নন মেটাল অক্সাইডস আর অ্যাসিডিক অক্সাইড। তো এখানে দেখছিস যেরকম সালফার ডাইঅক্সাইড, এই ছবিটাই দেখতে পাচ্ছিস যে সালফার ডাইঅক্সাইডকে কি করা হচ্ছে না, পাস্ট ইনটু ওয়াটারের মধ্যে পাস করানো হচ্ছে। সালফার ডাইঅক্সাইডকে ওয়াটারের মধ্যে পাস করানো, এখানে একটা অ্যাসিড প্রডিউস হচ্ছে H2SO3। তো নন মেটাল অক্সাইডগুলো যখন আমরা ওয়াটারের মধ্যে পাস করাবো বাই দ্য অ্যাকশন অফ ওয়াটার অন নন মেটাল অক্সাইড অর অ্যাসিডিক অক্সাইড, যখন আমরা অ্যাকশন অফ ওয়াটার অন নন মেটাল অক্সাইড অর অ্যাসিডিক অক্সাইড, তখনই কিন্তু আমরা পেয়ে যাব অ্যাসিড। তবে এই প্রসেসে আমরা যে অ্যাসিড তৈরি করব সেই অ্যাসিড হবে কি, শুধুমাত্র এই প্রসেসে যে অ্যাসিড তৈরি করব সেই অ্যাসিড হবে কি না, only oxy acids can be prepared by this method.
অক্সি অ্যাসিড কাকে বলে আমি এটা আগেই বলেছি, যে সেখানে থাকবে অক্সিজেন, হাইড্রোজেন অ্যান্ড আদার একটা এলিমেন্ট। অক্সিজেন, হাইড্রোজেন, আদার একটা এলিমেন্ট থাকবে। তো অ্যাসিডিক অক্সাইডসগুলোকে নিয়ে আমরা জলে ডিজলভ করবো, ডিজলভ ইন ওয়াটার টু গিভ অ্যাসিড। তো এই একটা মেথড, অ্যাসিডিক অক্সাইডকে জলে ডিজলভ করে কিভাবে তৈরি করা যায়। আমরা এক্সাম্পলের দিকে তাকাবো। তো এক্সাম্পলের দিকে তাকালে আমরা অনেকই এক্সাম্পল তুই নিতে পারবি, অনেক এক্সাম্পল তুই পেয়ে যাবি, যেরকম অনেকই এরকম আছে। যেমন ধর কি বলবো, কার্বন ডাই অক্সাইড ধর, অ্যাসিডিক অক্সাইড, জলের সাথে রিয়াকশন করা, তাহলে এটা হয়ে যাবে কার্বনিক অ্যাসিড, H2CO3। দিস ইজ কার্বনিক অ্যাসিড। আবার ধর কি নিবি, সালফার ডাইঅক্সাইড, জলের সাথে রিয়াকশন করা, তাহলে সালফিউরাস অ্যাসিড হবে, H2SO3, সালফিউরাস অ্যাসিড এটা হবে। কিংবা সালফার ডাইঅক্সাইড থেকে আবার অক্সিজেনের সাথে রিয়াকশন করে তুই সালফার ডাইঅক্সাইড তৈরি করে ফেলিস, তাহলে সালফার ট্রাইঅক্সাইডকে আবার জল মিশিয়ে তুই H2SO4 বানাতে পারিস, সালফিউরিক অ্যাসিড এটা। বা ধর P2O5, তার সাথেও তুই জল মিশিয়ে, ব্যালেন্স করলাম না রিয়াকশনগুলো, তাহলে H3PO4 ফসফরিক অ্যাসিড তৈরি হবে। তো এগুলো সবই তুই বানাতে পারিস। অ্যাসিডিক অক্সাইড থেকে তুই কিন্তু এগুলো তৈরি করতে পারিস। কিছু কিছু নন মেটাল অক্সাইড আছে, ফিউ নন মেটাল অক্সাইড, যেরকম ধর কার্বন মনোক্সাইড, তারপরে নাইট্রিক অক্সাইড, এরা সব কি, এরা নিউট্রাল অক্সাইড। এগুলোর মধ্যে যদি তুই জল দিস, দে ডু নট প্রডিউস অ্যাসিড। এগুলোতে জল দিলে তুই অ্যাসিড পাবি না। কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, এগুলোতে জল দিলে, বাকি সব অ্যাসিডিক অক্সাইডগুলো মানে নন মেটাল অক্সাইডগুলো, সেগুলোতে তুই যদি জল দিস তাহলে তুই অ্যাসিড তৈরি করতে পারিস। দিস আর দ্য ফিউ এক্সাম্পলস, কয়েকটা এক্সাম্পলের কথা বললাম, যে অক্সাইডস সেগুলোতে জল দিয়ে তুই তৈরি করতে পারিস করসপন্ডিং অ্যাসিড। এবার চলে আয় কি না, অক্সিডেশন অফ নন মেটাল তাকে অক্সিডাইজ করে কিন্তু আমরা প্রিপেয়ার করতে পারি, নন মেটালকে অক্সিডাইজ করে। যেমন ধর নন মেটালকে অক্সিডাইজ করে কীরকমভাবে তৈরি করব না, ধর আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে সালফারকে তুই অ্যাসিডের মধ্যে ফেলে দিলি, নাইট্রিক অ্যাসিডের মধ্যে সালফারের সাথে রিয়াকশন করলে এই সালফারের টুকরো তুই অ্যাসিডের মধ্যে ফেলে দিবি, যে সালফার ইন HNO3। তো কি হবে না, HNO3 is a good অক্সিডাইজিং এজেন্ট। HNO3 একটা ভীষণ ভালো অক্সিডাইজিং এজেন্ট। ইট ক্যান oxidize sulfur into সালফিউরিক অ্যাসিড। সালফারকে সালফিউরিক অ্যাসিডে কনভার্ট করে, যেরকম সালফার প্লাস HNO3, এখান থেকে হয়ে গেল তোর H2SO4
প্লাস H2O, এটা 2 খাবে কারণ 2 এদিকে আছে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো নন মেটাল সালফার একটা নন মেটাল, একে অক্সিডাইজ করে কিন্তু তুই H2SO4 তৈরি করছিস। তো নন মেটালকে অক্সিডাইজ করে সালফিউরিক অ্যাসিড বানানো হচ্ছে, নন মেটালকে অক্সিডাইজ করে অ্যাসিড তৈরি করা হচ্ছে, যেটা ভীষণ একটা ভালো প্রসেস, গুড মেথড। আমরা পড়ছিলাম যে অ্যাসিড তুমি কি করে বানাবে। তো অ্যাসিড বানানোর জন্য আমি 4টে মেথডের কথা বলেছি অলরেডি। 4টে মেথডের মধ্যে 3টে মেথড নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আমরা 4th যে মেথড সেটা নিয়ে এখন ডিসকাস করব, কিন্তু আগে বাকি 3টে মেথড যেগুলো ডিসকাস করলাম সেগুলো একটু দেখে নে। তো আমরা 4 নম্বর মেথডে ফ্রম সল্ট থেকে তৈরি করব। তো এটাই অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে অক্সিডেশন অফ নন মেটালের কথাটা বলছিলাম। সালফার, ফসফরাসকেও ইভেন অক্সিডাইজ করে ফসফরিক অ্যাসিড বানানো যায়। ফসফরাসকেও কিন্তু আমরা যদি নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করি তাহলে এখান থেকে কিন্তু ফসফরিক অ্যাসিড তৈরি হয়, জল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাও কিন্তু ভালো রিয়াকশান। তো ফসফরাসের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশান। যে কথাটা বলছিলাম, সালফার তো বলেইছি অলরেডি, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে সল্ট থেকে আমরা যে রিয়াকশান করে সল্ট থেকে আমরা অ্যাসিড বানাতে পারি সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান করে কিন্তু সল্ট থেকে আমরা অ্যাসিড তৈরি করতে পারি। নাইট্রেট সল্ট বা ক্লোরাইড সল্ট নিয়ে তার থেকে কিন্তু আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড বানাতে পারি, খুব ইজি ব্যাপার। নর্মাল সল্টসগুলো যেগুলো মানে ধর নর্মাল সল্ট মানে তার মধ্যে কোনো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম নেই। নর্মাল সল্ট মানে সেখানে HCl হতে পারে, HNO3 হতে পারে, এগুলো হচ্ছে নর্মাল সল্ট। তো এগুলো লেস ভোলাটাইল অ্যাসিড দিয়ে রিয়াকশান করালে, মানে সালফিউরিক অ্যাসিড আর কি, সালফিউরিক অ্যাসিডই তো লিস্ট ভোলাটাইল, সালফিউরিক অ্যাসিড লিস্ট ভোলাটাইল। তো এইগুলোর সাথে সালফিউরিক অ্যাসিডে রিয়াকশান করাবো, সালফিউরিক অ্যাসিডে রিয়াকশান করিয়ে আমরা তৈরি করবো। আমি দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে ডিসপ্লেসমেন্ট রিয়াকশান করে। তো নাইট্রিক অ্যাসিড কিভাবে তৈরি করা যেতে পারে সেটা আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ। নাইট্রিক অ্যাসিড তৈরি করার জন্য সোডিয়াম নাইট্রেট আমরা এখানে নেব, সোডিয়াম নাইট্রেট NaNO3, সোডিয়াম নাইট্রেটের বদলে পটাশিয়াম নাইট্রেট নিতে পারো। সালফিউরিক অ্যাসিড নিয়ে অ্যারাউন্ড 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোটামুটি রিয়াকশান করালে NaHSO4 প্লাস HNO3 এটা তৈরি হবে। তো দেখতে পাচ্ছি যে সোডিয়াম নাইট্রেট নেওয়া হয়েছে একটা এরকম জায়গার মধ্যে, সোডিয়াম নাইট্রেট রাখা হয়েছে। এখান থেকে সালফিউরিক অ্যাসিড আমরা অ্যাড করছি, এই জায়গা দিয়ে সালফিউরিক অ্যাসিড পড়ছে, কন্টেনারটা আটকে দেওয়া হলো এবং এখান দিয়ে আমাদের নাইট্রিক অ্যাসিড ভেপার তৈরি হচ্ছে। নাইট্রিক অ্যাসিড ভেপারটা পরে এখানে কনডেন্স করে দেওয়া হচ্ছে, জল ফেলা হচ্ছে, ওয়াটার এখানে কনডেন্স করে কিন্তু এখানে নাইট্রিক অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা নাইট্রিক অ্যাসিড তৈরি করার যে প্রসেস, সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের সাথে রিয়াকশান করে নাইট্রিক অ্যাসিড আমরা এখান থেকে তৈরি করা দেখালাম যে কীভাবে নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি। টেম্পারেচারটা মোটামুটি 200 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, কারণ হাই টেম্পারেচারে সালফেট তৈরি হয় যেগুলো খুব স্টিকি হয়, এটা বের করা অসুবিধা হয়। আমরা এই সমস্ত কম্পাউন্ড আলাদা করে আমাদের সিলেবাসে রয়েছে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে, সেখানে আমরা ডিটেলে সব প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট আমরা প্রিপারেশান দরকার বলে একটু আমরা টাচ করে যাচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডও আমরা তৈরি করতে পারি এখান থেকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড চাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি করতে পারি, যেরকম ধর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করার জন্য আর কিছুই না, নাইট্রেট সল্টের জায়গায় ক্লোরাইড সল্ট নেব এবং সেখান থেকে আমরা
ওই একই রকম 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা এখান থেকে এই সেল বানাতে পারি। তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হচ্ছে এমন একটা রিয়াকশন যে রিয়াকশন ইউজ করে আমরা সেখান থেকে কি করছি না অ্যাসিড তৈরি করছি। তো অ্যাসিড প্রিপারেশনের জন্য আমরা 4খানা মেথডের কথা বললাম। এবার চলে আয় বেস প্রিপারেশনের জন্য আমরা কয়েকটা মেথডের কথা বলবো, বেস কিভাবে তৈরি করা যায়। তো বেস প্রিপারেশনের জন্য এরকম 4টে মেথড আছে, আমরা একটু মেথডগুলোর কথা বলি। বেস ফ্রম মেটাল থেকে তৈরি করা যায় ডাইরেক্টলি মেটালের সাথে অক্সিজেনের রিয়াকশন করে, আর তৈরি করা হয় ফ্রম বেসিক অক্সাইড থেকে তৈরি করা যেতে পারে। ইভেন সল্ট থেকে, যেরকম সল্ট থেকে ওখানে বললাম সল্ট থেকে তৈরি করা যেতে পারে। এছাড়াও আমরা ডিকম্পোজিশন রিয়াকশন করেও আমরা পেতে পারি। তো বেস তৈরির একই রকম ভাবে 4টে মেথড রয়েছে, মেটাল থেকে, বেসিক অক্সাইড থেকে, সল্ট থেকে এবং ডিকম্পোজিশন রিয়াকশন করিয়ে। সব রকমের এক্সাম্পল আমরা এখানে একটা করে এক্সাম্পল অবশ্যই করব, কারণ এক্সাম্পল ছাড়া তো ব্যাপারটা বোঝা যাবে না। তো সব এক্সাম্পল সহকারী আমরা করছি। তো প্রথমেই বেসেস ফ্রম মেটাল থেকে আমরা কি করব না অক্সিজেনের সাথে কিন্তু মেটালকে ডাইরেক্টলি রিয়াকশন করব, ডাইরেক্ট রিয়াকশন অক্সিজেনের সাথে রিয়াকশন করব। আর মেটাল অক্সাইডগুলো কিন্তু বেস হয়, মেটাল অক্সাইড বা হাইড্রোক্সাইড। কিন্তু এই রিয়াকশনের সময় কয়েকটা ব্যাপার একটু আমরা খেয়াল করি, সেটা হচ্ছে সোডিয়াম বা পটাশিয়াম বা লিথিয়াম, এরা কিন্তু এদের সাথে অক্সিজেনের রিয়াকশন কিন্তু আমরা রুম টেম্পারেচারই করতে পারি। কারণ এই সোডিয়াম পটাশিয়াম আর হাইলি রিয়াক্টিভ। সোডিয়াম পটাশিয়াম কিন্তু ভীষণ রিয়াক্টিভ, তাই এদেরকে আমরা রুম টেম্পারেচারেতেই রিয়াকশন করিয়ে দেব, কোনো অসুবিধার কিছু হবে না। রুম টেম্পারেচারেতেই ডাইরেক্টলি আমরা রিয়াকশন করাবো। যেমন পটাশিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে K2O, বা সোডিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে Na2O, এগুলো তৈরি হবে। কিন্তু এগুলো রুম টেম্পারেচারেতেই রিয়াকশন হবে। আমি কেন বললাম না সোডিয়াম পটাশিয়াম অ্যালকালি মেটালগুলো ভীষণ রিয়াক্টিভ, এরা কোনো অসুবিধার কিছু নেই, এরা কিন্তু ডাইরেক্টলি রিয়াকশন করে কিন্তু অক্সাইড ফর্ম করবে, যা কিনা বেস, মেটাল অক্সাইডগুলো বেস হয়, যেটা কথা বললাম। কিন্তু এর পরে যেটা রয়েছে যে এরকম যদি মেটাল হয়, মানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, এই মেটালগুলো যারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে একটু নিচে আছে, সোডিয়াম পটাশিয়ামের নিচে আছে, এই যে মেটালগুলো, এগুলো যদি রিয়াকশন করে কিন্তু এদেরকে স্লাইটলি হিট করতে হবে, কারণ ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এরা কিন্তু কম্পারেটিভলি লেস রিয়াক্টিভ, এবং যার জন্যে আমরা এদেরকে ক্যালসিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম অক্সাইড এটাকে এখানে হিট করছে, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে রিয়াকশন করে ম্যাগনেসিয়াম অক্সাইড এটাকে এখানে হিট করা হচ্ছে। তো তাহলে বেস যদি মেটাল থেকে ডাইরেক্টলি তৈরি করতে হয়, তাহলে আমরা সেখানে বললাম কি ডাইরেক্টলি আমরা যদি তৈরি করতে চাই, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা সোডিয়াম পটাশিয়াম নিয়ে যদি শুরু করি, সেখানে রুম টেম্পারেচারে করবো রিয়াকশন।
আর যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নিয়ে শুরু করি তাহলে কিন্তু স্লাইটলি আমরা হিট করব, কারণ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কম্পারেটিভলি লেস রিঅ্যাক্টিভ। বাকি দিয়ে হবে না, অ্যালুমিনিয়াম বা জিঙ্ক এরা তো বেসিক অক্সাইড দেয় না, বাকি নিচের দিকে গেলে বেসিক অক্সাইড দেয় না, ওরা কিন্তু অ্যাম্ফোটেরিক অক্সাইড দেয়, আরও নিচের দিকে গেলে রিয়াকশানটাই খুব একটা ভালোভাবে করে না। তো বেস ফ্রম মেটাল থেকে কিন্তু বেস তৈরি করা কিভাবে, তার ফার্স্ট মেথডটার কথা ডিসকাস করলাম। এবারে চলে আসছি আমরা বেসিক অক্সাইড, বেসেস ফ্রম বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড মানে দেখ, অ্যালকালি মেটাল অক্সাইডই বেসিক অক্সাইড। তো অ্যালকালি মেটাল অক্সাইড বেসিক অক্সাইড যেহেতু, দেখ সোডিয়াম বা পটাশিয়াম এগুলো কিন্তু আমরা জলের মধ্যে দেব, এবং সোডিয়াম বা পটাশিয়াম জলের মধ্যে দিলে তারা কিন্তু ডাইরেক্টলি রিয়াকশান করতে পারে, পটাশিয়াম হাইড্রক্সাইড এরকম ধরনের তৈরি করতে পারে। না হলে তো অক্সাইডগুলোই জলের মধ্যে দিয়ে আমি রিয়াকশান করতে পারি, সোডিয়াম অক্সাইড প্লাস জল, এটা দিয়ে একেবারে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম অক্সাইড প্লাস জল, পটাশিয়াম হাইড্রক্সাইড। তাহলে এটা দুভাবে আমি তৈরি করতে পারি, ডাইরেক্টলি অ্যালকালি মেটাল অক্সাইডকে জলের সাথে মেশাতে পারি, অথবা মেটালটাকেই জলের সাথে দিয়ে রিয়াকশান করতে পারি, যে সোডিয়াম প্লাস ওয়াটার, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন, বা পটাশিয়াম প্লাস ওয়াটার, পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন। তো এইখানে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম দিয়েও করতে পারো, অসুবিধার কিছু নেই। তো আমি তোকে বলে দিলাম, তাহলে অক্সাইড নিয়ে তাতে জল দিতে পারিস, অথবা মেটালটাকে ডাইরেক্টলি জলের সাথে মেশাতে পারিস। যদি সোডিয়াম পটাশিয়াম হয় তাহলে এই ব্যাপারগুলো করতে পারিস, এখান থেকে ডাইরেক্টলি বেস তৈরি করা যেতে। তো এটা একটা মেথড, সেটার কথা বললাম। নেক্সট হচ্ছে যে বেসিক অক্সাইড থেকে নেক্সট হচ্ছে বেসেস ফ্রম সল্ট, যেরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, তার সাথে রিয়াকশান করে সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এরকম ধরনের অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড একটা বেস, কিংবা ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশান করে সোডিয়াম সালফেট প্লাস ফেরাস হাইড্রক্সাইড পড়ে যাবে নিচে। তো এগুলো করা যেতে পারে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরাস সালফেট এরকম ধরনের সল্টের সাথে স্ট্রং অ্যালকালি মিশিয়ে কিন্তু সেখান থেকে আমরা বেস বানাতে পারি, ফেরাস হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এরকম ধরনের বেস বানাতে পারি। আরও একটা মেথড রয়েছে, ডিকম্পোজিশন অফ দ্য সল্ট, সোজা প্রসেস, যে ডিকম্পোজিশন অফ দ্য সল্টস। ডিকম্পোজিশন এখানে দেখতে পাচ্ছিস যে লেড নাইট্রেটকে আমরা ডিকম্পোজ করে কিন্তু সেখান থেকে আমরা বানাতে পারি। লেড নাইট্রেটকে ডিকম্পোজ করলাম, হিট করে ভেঙে দিলাম, লেড অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন। লেড অক্সাইড কি? লেড অক্সাইড এটা একটা বেস, লেড অক্সাইড এটা একটা বেস। তো আমরা বললাম যে কী কীভাবে বেসগুলো বানাতে পারি, কি কি পদ্ধতিতে বেস বানাতে পারা যায়। তাহলে আমাদের এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম অ্যাসিড এবং বেস, তাদের যে প্রিপারেটিভ মেথড, প্রিপারেশনের জন্য যে মেথড, সেই মেথডটা আমি বললাম। আশা করছি বুঝতে পেরেছিস। যে কটা মেথড আছে দুটোরই চারটে করে মেথড আছে, এবং চারটে মেথড, প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু একটু পড়ে যাবে। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি না, এবারে আমি পড়তে চাই যেটা খুবই দরকারি, কি না, প্রপার্টিজ অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস।
অ্যাসিড এবং বেসের প্রপার্টি। আমরা সবাই জানি যে প্রপার্টি কিন্তু ফিজিক্যাল প্রপার্টিও আছে, আবার কেমিক্যাল প্রপার্টিজও আছে। তো আমরা প্রথমে ফিজিক্যাল প্রপার্টি যেটা ইজিয়ার সেটাই নিয়ে পড়বো, তারপরে কেমিক্যাল প্রপার্টি মানে কেমিক্যাল রিয়াকশন রিলেটেড ব্যাপার স্যাপারগুলো দেখবো। তো ফার্স্টে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করছি, ফিজিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিডস অ্যান্ড বেসিস। তো দেখ, ফিজিক্যাল প্রপার্টি কি কি দেখ, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এখানে কিন্তু আমরা 6টা ফিজিক্যাল প্রপার্টি পাচ্ছি। একটা হচ্ছে কি, তাদের টেস্ট কেমন হয়, তাদের টেস্ট কেমন হয়, অ্যাসিডের টেস্ট কেমন হয়, টক টক হয়, সর, তারা ব্লু লিটমাসকে রেড করে দেয়, ব্লু লিটমাসকে রেড করে, মিথাইল অরেঞ্জকে রেড করে দেয়, স্কিনের ওপরে করোসিভ অ্যাকশন রয়েছে, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এবং যখন এদেরকে ডাইলুট করা হয় তখন কিন্তু এরা কি করে, হিট লিবারেট করে। তো আরেকবার বিষয়টা নিয়ে আমি বলছি যে এদের টেস্ট কেমন হয়, এটা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে পড়ছে। তো সবাই আমরা জানি যে এদের টেস্ট কিন্তু সর হয়, ব্লু লিটমাস পেপার দিলে রেড হয়, এবং মিথাইল অরেঞ্জ দিলে রেড হয়ে যায়। হাতের ওপরে করোসিভ অ্যাকশন রয়েছে, স্কিনের ওপরে যদি সালফিউরিক অ্যাসিড ফেলা যায় তাহলে কিন্তু পুড়ে যায়, বার্ন ইঞ্জুরি হয়, নাইট্রিক অ্যাসিড ফেললেও তাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেললেও তো তাই হবে, একই রকমের হবে, বার্নিং ইঞ্জুরি হবে। গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, অ্যাসিড যদি ইলেকট্রোলিসিস করা যায়, ক্যাথোড অ্যানোড নেগেটিভ পজিটিভ এরকম ইলেকট্রোড দিয়ে যদি করা যায় তাহলে দে আর গুড ইলেকট্রোলাইট। এখানে বাল্বটা জ্বলছে দেখতে পাচ্ছিস, তো দে আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তারা কিন্তু ভালো কন্ডাক্টর ইলেকট্রিসিটি। অ্যান্ড যখন তাদেরকে ডাইলুট করব, আমরা ডাইলুট করব, জল ঢালবো, এই যে ডাইলুট করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, জলের মধ্যে দিয়ে ডাইলুট করেছি, এবং সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কোনো অসুবিধার কিছু নেই। অ্যাসিডিউলেটেড ওয়াটার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, অন করে দিলে, সুইচ অন করলে কিন্তু এটা ইলেকট্রিসিটি, বাল্বটা জ্বলতে থাকছে, দেখতেই পাচ্ছিস বাল্বটা জ্বলছে, মানে গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। আর যদি ডাইলুট করি তাহলে হিট জেনারেট করবে, কারণ এটা জলের মধ্যে যখন ডিজলভ করে তখন একটা হিট জেনারেট করে। এটা হাত দিলে, অ্যাসিডে জল দিয়ে এবারে যদি টেস্ট টিউবটা আমরা ধরি, হাত দিই, তাহলে এই প্রসেসটা কিন্তু এক্সোথার্মিক প্রসেস। এবং সবসময় আমরা যখন অ্যাড করব তখন আমরা এটা মনে রাখবো যে অ্যাসিড অ্যাডেড ইনটু ওয়াটার বাট নট ওয়াটার ইনটু অ্যাসিড। জল কখনো অ্যাসিডের মধ্যে অ্যাড করব না, জলের মধ্যে অ্যাসিড অ্যাড করব। তাহলে ফিজিক্যাল প্রপার্টিগুলো একবার চটপট দেখে নে। এটা টেস্টে সর হয়, এ ব্লু লিটমাসকে রেড করে, মিথাইল অরেঞ্জকে রেড করে, করোসিভ অ্যাকশন রয়েছে স্কিনে, গুড কন্ডাক্ট অফ ইলেকট্রিসিটি, এবং জেনারেট হিট when diluted. These are the physical properties of acid. অ্যাসিডের ফিজিক্যাল প্রপার্টি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টিস। চল কেমিক্যাল প্রপার্টি পড়া যায়। কেমিক্যাল প্রপার্টি মানে খুবই দরকারি, ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় এখানে রয়েছে, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করি, বলি। দেখ, কোনো অসুবিধা হলে আমাকে বলবি, কিন্তু এগুলো একটু পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। যে কোনো অ্যাসিড তারা কি করে না, মেটাল অ্যাক্টিভিটি সিরিজে যারা অ্যাক্টিভ মেটাল রয়েছে
তাদের সাথে রিয়াকশন করে সল্ট তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস দেয়। যেরকম এখানে অ্যাসিডের সাথে মেটালের রিয়াকশন হচ্ছে, জিঙ্কের সাথে H2SO4 এর রিয়াকশন হচ্ছে। তো দেখতেই পাচ্ছিস যে ZnSO4 এবং হাইড্রোজেন তৈরি হয়েছে, মেটাল সল্ট তৈরি হয়। তো এই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করছি যে অ্যাসিড রিয়াক্টস উইথ মেটাল টু ফর্ম মেটাল সল্টস। মেটাল সল্ট তৈরি করবে অ্যাসিডের সাথে মেটাল রিয়াকশন করলে। এই জিঙ্ক গ্রানুলস নেওয়া হয়েছে, এখানে জিঙ্ক গ্রানুলস একটা জায়গার মধ্যে আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছিস জিঙ্ক গ্রানুলস নেওয়া হয়েছে এই জায়গাটা। তো জিঙ্ক গ্রানুলস নিয়ে এবারে এর সাথে যদি আমরা অ্যাসিডের রিয়াকশন করাই, অ্যাসিড দিয়েছি এর মধ্যে সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে কিনা হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে। হাইড্রোজেন গ্যাসটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার করে কালেক্ট করা যেতে পারে, এবং যখন আমরা সেখানে একটা কাঠি ইত্যাদি ধরবো, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ওটা কি হচ্ছে না, গ্যাসটা কিন্তু বার্ন করবে, কাঠিটা নিভে যাবে। কারণ হাইড্রোজেন কিন্তু কি, এটা ভালো করে দেখ যে হাইড্রোজেন গ্যাসকে তুমি কি করে প্রুভ করবে যে ওটা হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস কিভাবে প্রুভ করবে? তো আমরা একটা কাঠি নিয়ে এসেছি, কিন্তু কাঠি নিয়ে আসার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে কাঠিটা কিন্তু, আরেকবার দেখাচ্ছি দেখ, কাঠি নিয়ে আসার সাথে সাথে দেখতে পেলাম যে কাঠিটা নিভে গেল। কাঠি নিয়ে এসেছি, কাঠিটা কিন্তু নিভে যাবে, কারণ হাইড্রোজেন সাপোর্টার অফ কম্বাসশন নয়, হাইড্রোজেন সাপোর্ট করে না, কাঠিটা নিভে যাবে। তো এই বিষয়টা আমি তোকে বললাম। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কি না, কার্বনেট সল্ট। ওটা তো মেটালের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন লিবারেট করবে। এখন আমি যেটা বলবো তোকে, মেটাল কার্বনেট, যে কোনো কার্বনেট সল্টের মধ্যে যদি অ্যাসিড দেয়া যায়, ফিউ এক্সেপশন তো সবসময় থাকে, কিন্তু একটা কার্বনেট সল্ট যদি হয়, তার মধ্যে যদি তুই অ্যাসিড দিস, কার্বনেট সল্ট, তার মধ্যে যদি অ্যাসিড দিস, তাহলে সবসময় এখান থেকে কি হবে না, কার্বন ডাইঅক্সাইড লিবারেটেড হবে। কার্বনেট সল্টের মধ্যে যদি অ্যাসিড দেওয়া যায়, তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে সল্ট। এবং এখানেও দেখতে পাচ্ছিস যে ম্যাগনেসিয়াম কার্বনেট, HCl দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করেছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে পড়ে। অ্যাসিডকে প্রুভ করতে গেলে কার্বনেট সল্টের মধ্যে ওটা দিয়ে দিতে হয়। তো তাতে দেখা যাবে যে কার্বনেট সল্টগুলো কিন্তু রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড অলসো নন সাপোর্টার অফ কম্বাসশন, ইউজড অ্যাজ ফায়ার এক্সটিংগুইশার। তো লাইম ওয়াটারকেও মিল্কি করে। তো এখানে কার্বনেট সল্ট রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়েছে, ওখান থেকে দেখ কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যদি আমি লাইম ওয়াটারের মধ্যে দিয়ে পাস করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে দিয়ে পাস করি, তাহলে লাইম ওয়াটারটা কিন্তু মিল্কি হয়ে যাচ্ছে। তাহলে খুব ইজি ব্যাপার। দেখ যে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে যেটা বেরোচ্ছে, সেটা লাইম ওয়াটারের সাথে রিয়াকশন করছে, এর মধ্যে লাইম ওয়াটার রাখা রয়েছে, তো লাইম ওয়াটার রাখা ক্যালসিয়াম কার্বনেট, এবং ওয়াটার তৈরি হচ্ছে, লাইম ওয়াটারের সাথে রিয়াকশন করে মেটাল কার্বনেট আবার ফর্ম করছে। তো খুব সিম্পল একটা ব্যাপার যে কোনো কার্বনেট সল্টের সাথে অ্যাসিড রিয়াকশন করলে সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড লিবারেট করবে, যা কিনা লাইম ওয়াটারকে মিল্কি করতে পারে। তোকে দেখালামও, এক্সপেরিমেন্টটা তুই দেখতেও পেলি, অ্যাট দ্য সেম টাইম অ্যাসিডের প্রপার্টিটাও তুই বুঝতে পারলি। তো এখানে লাইম ওয়াটারকে মিল্কি করার ছবিটা দেখতে পাচ্ছিস। তো কেমিক্যাল প্রপার্টিস অ্যাসিডের আমরা পড়ছিলাম। বাইকার্বনেট সল্টের সাথেও সেই একই রকমের করে, বাইকার্বনেট সল্টের সাথেও কিন্তু সেম বিহেভিয়ার কার্বন ডাইঅক্সাইড লিবারেট করে। তো সেখানেও কিন্তু ওই একই বাইকার্বনেট নিয়েও যদি তুমি এই একই জিনিস করো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দাও, তাহলে সেখানেও কিন্তু ওই কার্বন ডাইঅক্সাইড লিবারেট করবে, যেটা কিনা লাইম ওয়াটারকে মিল্কি করবে। তাই কার্বনেট এবং বাইকার্বনেট, এই কেসটা শুধু কার্বনেটে হয় না, ভালো করে মনে রাখবি যে কার্বনেটেও অ্যাসিড দিলে যেরকম কার্বন ডাইঅক্সাইড লিবারেট করে,
বাইকার্বনেটের মধ্যেও আমরা অ্যাসিড দিলে কার্বন ডাইঅক্সাইড লিবারেট করবে। সেম থিং দুটোর ক্ষেত্রেই হবে, কার্বনেট বাইকার্বনেট সকলের ক্ষেত্রেই কিন্তু এক। এখানে কার্বনেটের বাইকার্বনেটের আমি এক্সাম্পল তোকে অলরেডি দিয়েছি। এবারে আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি না, মেটাল অক্সাইডের সাথে যদি অ্যাসিড রিয়াকশন করে, মেটাল অক্সাইডের সাথে যদি অ্যাসিড রিয়াকশন করে তাহলে কি হবে না, সল্ট আর ওয়াটার, এ দেখ অ্যাসিড রিয়াকশন করছে মেটাল অক্সাইডের সাথে, HCl কপার অক্সাইডের সাথে রিয়াকশন করে কপার ক্লোরাইড আর ওয়াটার তৈরি করছে, সল্ট আর ওয়াটার তৈরি করবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে পড়ে যে মেটাল অক্সাইডের সাথে যদি অ্যাসিড রিয়াকশন করা যায় তাহলে সল্ট এবং ওয়াটার, সে HCl নিতে পারো, H2SO4 নিতে পারো, যাই নিতে পারো, যাই নাও না কেন, সব ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার, যে এটাও একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল প্রপার্টির মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট কেমিক্যাল প্রপার্টি যে দেখে নেবো আমরা একটু, HCl এর সাথে কপার অক্সাইড রিয়াকশন করে কিন্তু কপার ক্লোরাইড আর ওয়াটার, এখানে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া রয়েছে বিকারের মধ্যে, আমরা দিয়ে দিচ্ছি একটু কপার অক্সাইড, ব্ল্যাক কপার অক্সাইড দিয়ে দিলাম, রিয়াকশন শুরু হয়ে গেছে, স্টার করছি, নাড়ানাড়ি করছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওখান থেকে একটা কপার ক্লোরাইড, গ্রিন কালারের কপার ক্লোরাইড তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছিস গ্রিন কালারের কপার ক্লোরাইড ফর্ম করলো এবং অবভিয়াসলি ওয়াটারও তৈরি হয়ে গেল। তো ম্যাসিভ মেটাল অক্সাইডের সাথে রিয়াকশন করে সল্ট আর ওয়াটার তৈরি হচ্ছে, সেটা তুই দেখতে পাবি। তো তাহলে কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যাসিডস আমি বললাম, খুব কমন কিছু প্রপার্টি, মেটাল অক্সাইডের সাথে রিয়াকশন করে সল্ট ওয়াটার ফর্ম করে, কিংবা কার্বনেট বাইকার্বনেট সল্টের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে, এরকম কিছু কমন এক্সাম্পল আমি তোকে দিলাম। এবার চল আমরা দেখি যে বেসের ফিজিক্যাল প্রপার্টিটা কেমন হয়, বেসগুলো তার ফিজিক্যাল প্রপার্টিটা কেমন হয় সেটা আমরা একটু স্টাডি করি। বেসগুলো কেমন হয় না, বেসেস আর কিরকম কিরকম হয় না, তাদের বিটার টেস্ট কিন্তু বিটার, এরকম কেউ টেস্ট করে না, যাকে বললাম বিটার টেস্ট হয়, তার টেস্টটা কিন্তু বিটার হয়। প্রথম কথা, কেউ যদি টেস্ট করে তাহলে একটু তিতো লাগবে, টক নয়, তিতো লাগবে, বিটার টেস্ট, খাওয়া উচিত নয়, সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এগুলো খাওয়া উচিত নয়। এছাড়া আরো কিছু ফিজিক্যাল প্রপার্টি রয়েছে যেগুলোর কথা আমি এখন আলোচনা করছি, যে রেড লিটমাস পেপারকে ব্লু করে দেয়, যেমনটা দেখতে পাচ্ছিস যে রেড লিটমাস পেপার দেওয়া হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলি যে ওটা ব্লু হয়ে গেছে, টার্নস রেড লিটমাস পেপার ব্লু। ফিজিক্যাল প্রপার্টি, ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টি। বা মিথাইল অরেঞ্জকে ইয়েলো করে দেয়, বা ফেনাপথালিনকে কিন্তু পিঙ্ক কালার কনভার্ট করে দেয়, অ্যাসিডে কালারলেস। ইন্ডিকেটার নিয়ে আমি পরে বলছি, ইন্ডিকেটারও আছে এখানে, সেসব নিয়ে আমি কথা বলবো, কিন্তু পরে বলছি ইন্ডিকেটার সম্পর্কে কথা। আপাতত ফিজিক্যাল প্রপার্টিজ অফ বেসেস নিয়ে আলোচনা করছি। এছাড়া আর ইম্পর্টেন্ট প্রপার্টি কি আছে না, বেসের আর ইম্পর্টেন্ট প্রপার্টি বলতে বেসের মিথাইল অরেঞ্জ দিয়েছি, এখানে কালার ইয়েলো কালার চলে এসছে, ফেনাপথালিন দিয়েছি, পিঙ্ক কালার চলে এসছে। তো এই সমস্তই একটু, আর বেসের মধ্যে হাত দিলে কিন্তু সোপি ব্যাপার, সাবানের মতো আর কি, স্লিপারি টাইপের ব্যাপার থাকবে, স্লিপারি ব্যাপার থাকবে সোপের, যেরকম হাত দিলে যেরকম স্লিপারি ব্যাপার থাকে, কারণ সোপে তো বেস থাকে, সোপের মধ্যে বেস থাকে, সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড এসব দিয়েই তো সোপ তৈরি করা হয়। তো ওই একই এফেক্টটা পেয়ে যাবে। তো ফিজিক্যাল প্রপার্টিজ অফ বেসেস, যেটা ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করবে সলিউশনে, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি যেরকম অ্যাসিড, যেরকম সমস্ত অ্যাসিড বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কারণ ওরা ডিসোসিয়েট করে তো আয়ন দেবে, তো ন্যাচারালি ওরা
গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এখানেও তাই, বেস গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি হবে। আর মোটামুটি ডাইলুট করলেও এখানে একটু হিট লিভারেট হয়, সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডকে যদি তুমি ডাইলুট করো তাহলে সেখান থেকেও কিন্তু হিট লিবারেশন হবে। এখানে দেখানো হচ্ছে যে কিভাবে আমরা ইলেকট্রিসিটি কন্ডাকশন করতে পারি ইত্যাদি ইত্যাদি। তো মোটামুটি আমি ফিজিক্যাল প্রপার্টির কথাগুলো বললাম। বেসের কেমিক্যাল প্রপার্টিতে চলে এলাম। বেসের কেমিক্যাল প্রপার্টি কি কি না, কোনো অ্যামোনিয়াম সল্ট যদি থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড বা ধর অ্যামোনিয়াম ক্লোরাইড বা ধর অ্যামোনিয়াম সালফেট, এরকম ধরনের যদি কিছু থাকে তাহলে তার সাথে যদি রিয়াকশন করানো যায়, ধর অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তার সাথে তুই ধর একটা স্ট্রং বেস ধর সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিলি, তাহলে কি হবে না অ্যামোনিয়া লিবারেট করবে, সোডিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস, যে কোনো অ্যামোনিয়াম সল্ট দিলে তার থেকে অ্যামোনিয়া লিবারেট করে। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কথাটা মাথায় রাখবি। যেগুলো দরকারি কথা, যেগুলো থেকে প্রশ্ন আসবে, সেসব কথাগুলো আমি সবসময় উল্লেখ করব, সবসময় আমি বলতে থাকবো, এবং সেটা নিশ্চয়ই খেয়াল করতে থাকবি তুই, কারণ এগুলো অ্যাসিড বেস চ্যাপ্টারে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, ধীরে ধীরে আমি সব কথাই বলবো। দেখ, বেসের কেমিক্যাল প্রপার্টির মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে মেটালিক সল্ট সলিউশনের সাথে বেসে রিয়াকশন করলে প্রেসিপিটেট দেয়। যেরকম ধর আমি তোকে বলছি জিঙ্ক সালফেটের সাথে ধর সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশন, তো জিঙ্ক হাইড্রক্সাইড হবে আর সোডিয়াম সালফেট। আবার ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড রিয়াকশন করা, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড হবে আর NaCl হবে। কিংবা ধর ফেরাস ক্লোরাইডের সাথেও করতে পারিস, সেখান থেকে ফেরাস হাইড্রক্সাইড হবে আর NaCl হবে। এরকম ধরনের মেটালিক সল্ট সলিউশনের সাথে রিয়াকশন করে প্রেসিপিটেট, এগুলো সবই কিন্তু প্রেসিপিটেট। নিচের দিকে আরো করে দিলাম বোঝার জন্য যে এগুলো সবই কিন্তু প্রেসিপিটেট। তো কেমিক্যাল প্রপার্টিজ অফ বেসেস নিয়ে আমরা আলোচনা করলাম, বললাম যে বেসের এবং অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টি কিরকম হয়। এবার আমরা চলে আসছি যেটা, সেটা হচ্ছে কি না অ্যাসিড বেস রিয়াকশন, নিউট্রালাইজেশন রিয়াকশন। নিউট্রালাইজেশন রিয়াকশন মানে কি? নিউট্রালাইজেশন রিয়াকশন হচ্ছে যে এটা রিয়াকশন বিটুইন অ্যাসিডস অ্যান্ড বেসেস, এটা হচ্ছে রিয়াকশন বিটুইন acids and bases to produce salt and water. তার কথার কথা সিম্পল ব্যাপার, NaOH প্লাস HCl, অ্যাসিড আর বেস রিয়াকশন করে তোর NaCl প্লাস ওয়াটার। তো নিউট্রালাইজেশন রিয়াকশন এরকমই, যে অ্যাসিড বেস রিয়াকশন করে সেখানে সল্ট আর ওয়াটার তুই পাবি। কারণ অ্যাসিড কি দেয়, কথাটা বোঝার চেষ্টা কর। অ্যাসিড সে প্রডিউস করে সবসময় কি না একটা ক্যাটায়ন প্লাস H প্লাস, ক্যাটায়ন বলছি, সরি অ্যানায়ন, ভুল করে ক্যাটায়ন লিখেছি। অ্যাসিড কি দেয় না একটা অ্যানায়ন দেয় আর H প্লাস দেয়।
বেস কি দেয় না, একটা ক্যাটায়ন দেয় আর OH মাইনাস। তো ক্যাটায়ন আর অ্যানায়ন যদি মিলে যায় তাহলে তৈরি হবে সল্ট, যে সল্টটা এইটা তৈরি হয়েছে, আর H প্লাস OH মাইনাস এটা গিয়ে যদি মিলে যায় তাহলে এখান থেকে ওয়াটার তৈরি হবে। তো সিম্পল ব্যাপার, নিউট্রালাইজেশন রিয়াকশন মানেই হচ্ছে যে সেখানে অ্যাসিড আর বেস রিয়াকশন করবে এবং তার ফলে সল্ট আর ওয়াটার প্রডিউস হবে, নিউট্রাল হয়ে যাবে পুরো, সল্ট আর ওয়াটার প্রডিউস হয়ে। চল আমরা নিউট্রালাইজেশন রিয়াকশনটা একটু দেখি, তার আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করি। তো নিউট্রালাইজেশন রিয়াকশন এখানে দেখ যে আমরা এরকম একটা টেস্ট টিউবের মধ্যে করছি, ডান দিকে আছে অ্যাসিড এবং বাঁ দিকে আছে বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড আর কোনো একটা অ্যাসিড রয়েছে। আমরা খানিকটা ফেনাফথ্যালিন, এখানে বেস ছিল, বেসের মধ্যে ফেনাফথ্যালিন দিয়েছি। তো বেসের মধ্যে যদি ফেনাফথ্যালিন দিই তাহলে কি হয়, বেসের মধ্যে ফেনাফথ্যালিন দিলে সেটা কিন্তু পিঙ্ক কালার হয়, যেমনটা পিঙ্ক কালার রয়েছে। তার মানে এখানে নিশ্চয়ই বেস আছে। অ্যাসিড যখনই বেসের মধ্যে দেয়া হবে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাসিড বেসের মধ্যে দিলে সাথে সাথেই কিন্তু বেসকে নিউট্রাল করে দেবে, বেসকে নিউট্রালাইজ করবে এবং বেসের ক্যারেক্টার চলে যাবে এবং অ্যাসিডের ক্যারেক্টারটা ফেরত আসবে, মানে বেসকে পুরোপুরি নিউট্রালাইজ করে দেবে। দেখ আমি তোকে দেখাচ্ছি যে এই যে পিঙ্ক কালার ছিল এর মধ্যে যদি অ্যাসিড ঢেলে দিই, এই যে পিঙ্ক কালার এখন দেখতে পাচ্ছিস, তার মধ্যে যেই আমি অ্যাসিড ঢালবো অটোমেটিক্যালি ওটা কিন্তু কালারলেস হয়ে যাবে, কারণ অ্যাসিডিক মিডিয়ামে কিন্তু কালারলেস হয়। তাহলে এতেই বোঝা গেল যে অ্যাসিড বেস একে অপরকে নিউট্রালাইজ করে, অ্যাসিডকে কিন্তু বেস খেয়ে নেয়, কারণ ওর কালারটা আগে পিঙ্ক ছিল, পিঙ্ক কালারটা চলে গিয়ে আবার এখন কালারলেস চলে এলো, যেটা কিনা অ্যাসিড মিডিয়ামের কালার। তাহলে অ্যাসিডটা কি করলো, অ্যাসিডটা কিন্তু ওখান থেকে সলিউশনটাকে নিউট্রালাইজ করে দিল। তো পরিষ্কার বুঝতে পারছিস যে অ্যাসিড এবং বেস যখন রিয়াকশন করে তখন কিন্তু সেটা অ্যাসিড একে অপরকে নিউট্রালাইজ করে, অ্যাসিড বেসকে বা বেস অ্যাসিডকে নিউট্রালাইজ করে, বেস ইজ নিউট্রালাইজড বাই অ্যাসিড। তো অ্যাসিডও নিশ্চয়ই বেস দ্বারা নিউট্রালাইজড হবে, ইজ অ্যাসিড ইজ নিউট্রালাইজড বাই এক্স্যাক্টলি সেম। বেস যদি অ্যাসিড দিয়ে নিউট্রালাইজ হয়, এবারে দেখ আমি এটা দিচ্ছি, হ্যাঁ অ্যাসিডটাকেও বেস দিয়ে নিউট্রালাইজ করা যাচ্ছে, ইয়েস, আবার পিঙ্ক কালার ফেরত চলে আসছে। তো সিম্পল ব্যাপার, ইজিয়েস্ট ব্যাপার, যে নিউট্রালাইজেশন রিয়াকশন মানেই হচ্ছে যে সেখানে কিনা এরকম সল্ট প্রডিউসড হবে, যেরকম দেখছিস যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl রিয়াকশান করেছে, রিয়াকশান করে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার প্রডিউসড হয়েছে। তো অ্যাসিড এবং বেস, কারণ একটা সিম্পল ব্যাপার বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বেস হয় তাহলে তো সে Na+OH মাইনাস দেবে, আর এ যদি অ্যাসিড হয় তাহলে তো H প্লাস প্লাস Cl মাইনাস দেবে। তাহলে এই OH মাইনাস এবং H প্লাস এরা জুড়ে গেলেই কিন্তু জল তৈরি হবে, আর এই Na+ আর এই Cl মাইনাস জুড়ে গেলেই কিন্তু NaCl এখানে প্রডিউস হবে। তো একেবারে ইজি ব্যাপার যে অ্যাসিড বেস রিয়াকশন করে সল্ট আর ওয়াটার কিভাবে তৈরি হচ্ছে আমি বললাম তোকে, অ্যাসিড আর বেস রিয়াকশন করে কিভাবে তৈরি হচ্ছে সে কথাটা আলোচনা করলাম। দেখতে পেলি যে অ্যাসিড বেস রিয়াকশানে কিন্তু সল্ট আর ওয়াটারই সবসময় তৈরি হবে, যেটা দেখতে পেলি। দিস পার্টিকুলার রিয়াকশন ইজ নোন অ্যাজ নিউট্রালাইজেশন রিয়াকশন। বেস অ্যাসিড রিয়াকশন করে সল্ট আর ওয়াটার তৈরি হওয়া, এই রিয়াকশনটার নামই হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। এরকম ক্যালসিয়াম ক্লোরাইড কিসের থেকে তৈরি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর HCl নেবে তার থেকে তৈরি হবে। তো এই কথাটা আমি তোকে বোঝালাম। এবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখ, হিট অফ নিউট্রালাইজেশন। হিট অফ নিউট্রালাইজেশন মানে কি? নিউট্রালাইজেশন রিয়াকশনের সময় কিছু হিট জেনারেট করে, হিটকে ভালো কথায় বলে এনথালপি। এই টার্মটা মনে রাখবি, এনথালপি, এটা মানে হচ্ছে এনার্জি লেয়ার। পরে বড় হলে থার্মোডাইনামিক্সে
কাজটা করবে, কিন্তু এটার নামটা মনে রাখতে হয়, কারণ বহু জায়গায় এনথালপি কথাটা ইউজ করা হয় আজকাল। এনার্জির বদলে এনথালপি বা হিট এনার্জি বদলে আমরা এনথালপি বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল ইউজ করি। তো সেই জন্য আমি বললাম যে হিট এনার্জি বদলে এনথালপি এটা ইউজ করা দরকার। এর মানে কি? enthalpy of neutralization or heat of neutralization is the enthalpy change. enthalpy change যদি বুঝতে না পারিস তাহলে heat change বলবি। 1 mole of water is formed from the reaction of an acid and base. অ্যাসিড আর বেস রিয়াকশন করে, অ্যাসিড আর বেস রিয়াকশন করে 1 মোল ওয়াটার যখন তৈরি হয় তখন কিন্তু যতটা হিট প্রডিউসড হয়, যতটা হিট ইভলিউশন হয়, সেটাকেই বলে কি না, সেটাকেই বলে হিট অফ নিউট্রালাইজেশন। অ্যাসিড আর বেস রিয়াকশন করে যখন যখন অ্যাসিড আর বেস রিয়াকশন করে যখন হিট লিবারেশন হয়, সেই হিট লিবারেশন যতটা হয় সেটাকেই বলে কি না, হিট অফ নিউট্রালাইজেশন। যে কোনো অ্যাসিড বেস রিয়াকশনে কিন্তু কিছু অ্যামাউন্ট অফ হিট লিবারেটেড হবে। এরকম নয় যে কোনো অ্যাসিড বেস রিয়াকশনে হিট লিবারেশন হয় না, কিন্তু সব রিয়াকশনে কিন্তু হিট লিবারেশন হয়, যেটার কথা আমি তোকে বললাম। এরপর দেখ আমরা চলে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে অ্যাসিড বেসের কয়েকটা ইউজ করে রাখতে হয়। এগুলো সোজা ব্যাপার, এগুলো বোঝানোর কিছু নেই, কিন্তু মনে রাখতে হবে কোনটা কি কাজে লাগে না লাগে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। আমি পিডিএফটা শেয়ার করব, সেখানে তুই দেখে নিবি, বইতেও আছে। সেটা হচ্ছে যে এই কাজে অ্যাসিডগুলো এবং এই কাজে বেসগুলো ইউজ হয়। অ্যাসিডের ক্ষেত্রে আই ওয়াশ, চোখ টোক কিছু পড়লে পরিষ্কার করতে বোরিক অ্যাসিড, ফুড প্রিজারভেটিভ হিসাবে সাইট্রিক অ্যাসিড, ইঙ্ক স্ট্রেন রিমুভার অক্সালিক অ্যাসিড, ফ্লেভারিং ড্রিঙ্কস কার্বনিক অ্যাসিড, বেকিং পাউডারে টার্টারিক অ্যাসিড, কুকিংয়ের জন্য অ্যাসিডিক অ্যাসিড, পিকলিং মানে হচ্ছে পরিষ্কার করা, মেটালের ওপরে কিছু জং ফং পড়ে গেছে পরিষ্কার করা, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে। বেসের ক্ষেত্রে সাবান তৈরি করতে গেলে সোডিয়াম হাইড্রক্সাইড, ব্লিচিং পাউডার তৈরি করতে গেলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অ্যান্টাসিড হিসাবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, একে বলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। ফায়ার এক্সটিংগুইশারে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, সফটিং অফ ওয়াটার ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ইন রিমুভিং গ্রিস স্টেন ফ্রম ক্লোথ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তো অ্যাসিডস এবং বেসের প্রচুর ইউজ তুই দেখতে পেলি, যে নানান রকম কাজে অ্যাসিডস এবং বেসেস তাদেরকে ইউজ করা যেতে পারে। একটু মনে রাখা, কারণ ছোটোখাটো প্রশ্ন দেয়, সেই প্রশ্নের জন্যই কিন্তু এগুলো একটু জানতে হয়। তো ইউজ অফ অ্যাসিডস অ্যান্ড বেসেস আমি বললাম, এটাই বললাম। এবারে শোন, কয়টা কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের অ্যাসিড কিছু ন্যাচারালি অ্যাসিড তৈরি হয়, যার কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। এনভায়রনমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তো ভালো রকমেরই ইম্পর্টেন্স রয়েছে। সেটা হচ্ছে কি, সেটাতেই আমি যাব এখন। সেটা হচ্ছে অ্যাসিডিটি ইন অ্যাসিড রেন, অ্যাসিড রেন ফরমেশন এবং তার রিয়াকশন এবং তার হার্মফুল এফেক্ট বা আদার জিনিসপত্র, এগুলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির মধ্যে আমরা পড়ি, কিন্তু আমরা এখানে অ্যাসিড রেন এটাও এখানে পড়ছি। তো চল অ্যাসিড রেন সম্পর্কে পড়া যাক, অ্যাসিড রেন ব্যাপারটা কি এবং তার এফেক্ট কি।
আচ্ছা, এখন দেখ, প্রথমেই যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে অ্যাসিড রেনটা হবে কেন। কারণ দেখ, অ্যাসিড রেন হওয়ার পিছনে যেটা মেন দুটো কারণ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস। এখানে তুই দেখতে পাচ্ছিস একটা ছবিতে দেখানো হচ্ছে, তুই ভালো করে দেখ, ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, তাতে হয়তো কার্বন ডাইঅক্সাইড বেরোয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের জন্য অ্যাসিড রেন হয় না। অ্যাসিড রেন অ্যাকচুয়ালি হয় সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড আর নাইট্রোজেনের অক্সাইড, এগুলোর জন্যই অ্যাসিড রেন হয়, যেটা মেনলি ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসে। কলকারখানা, ইন্ডাস্ট্রি, সেখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইডও বেরোয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কোনো পলিউট্যান্ট নয়, নর্মালি বেরোতে থাকে। এছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা হচ্ছে ভলক্যানিক ইরাপশন। জিওগ্রাফিতে পড়ে থাকবি যে ভলক্যানিক ইরাপশন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে লাভা বেরোনোর সাথে সাথে বেশ কিছু গ্যাসও বেরিয়ে আসে। তো যেমনটা তুই ছবিতে দেখতে পাচ্ছিস যে ভলক্যানিক ইরাপশন এবং বেশ কিছু ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট ইত্যাদি বেরিয়ে, এগুলো কি করে না, বেরোচ্ছে, প্রচুর অ্যামাউন্ট বেরোতে থাকছে। সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দে, কার্বন ডাইঅক্সাইডটাকে আমি পলিউট্যান্ট ধরছি না, নাইট্রোজেনের অক্সাইড ভলক্যানিক ইরাপশনের ফলেও বেরোচ্ছে। তো এই যে প্রচুর সংখ্যক গ্যাস যে বেরোচ্ছে, এটা কিন্তু অ্যাটমসফিয়ারের ময়েশ্চারের মধ্যে গিয়ে আটকাচ্ছে। তাহলে প্রথম এই গুরুত্বপূর্ণ কথাটা বোঝার চেষ্টা কর, অ্যাসিড রেন আর অ্যাসিড ডিপোজিশন অকার্স when sulfur dioxide and nitrogen oxides, sulfur dioxide and nitrogen oxides react in atmosphere with water, oxygen and other chemicals to form various acidic compounds such as nitric acid, sulfuric acid. These two are principal constituent of acid rain. তো অ্যাসিড রেনের মধ্যে জেনারেলি কি থাকে? জেনারেলি থাকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে কিভাবে? এই যে বললাম, সোর্স দেখালাম, ইন্ডাস্ট্রি এবং আদার কিছু ক্ষেত্রে ভলক্যানিক ইরাপশন, এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জলের সাথে রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ফর্ম করছে, যেগুলো কিনা অ্যাসিড রেন হিসাবেই কিন্তু চলে আসে। মেন কারণ অ্যাসিড রেনের এটাই, ইন্ডাস্ট্রিয়াল পলিউট্যান্ট এবং ভলক্যানিক ইরাপশন। তো কি কি ভাবে এই অ্যাসিড রেন আসে? অ্যাসিড রেন আমাদের অ্যাটমসফিয়ারে কি কি ভাবে আমরা পাই? একটা হচ্ছে ড্রাই ফর্মে পাই, আর একটা হচ্ছে ওয়েট। ড্রাই এবং ওয়েট ফর্মে কিন্তু অ্যাসিড রেন আসে। আমি তোকে দুটো জিনিস বুঝিয়ে বলি। ওয়েট ফর্ম মানে হচ্ছে যে বৃষ্টি হলে তার সাথে যেটা অ্যাসিডটা জুড়ে পড়ছে, যেটা, সেটাকে বলে কি না, সেটাকে বলে ওয়েট ফর্ম। কিন্তু ড্রাই ফর্ম হচ্ছে যেটা কিনা অ্যাসিড, ওটা, এই যে দুটো ফর্মের কথা বলা হচ্ছে, ওয়েট ডিপোজিশন অ্যান্ড ড্রাই ডিপোজিশন। ওয়েট ফর্মটা তো আমরা সবাই জানি যে ওয়েট ফর্মটা হচ্ছে যে ফর্মটা নর্মালি আমরা নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড, এগুলো জলের মধ্যে ময়েশ্চারের মধ্যে অ্যাবজর্ব হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এভাবে আসছে।
কিন্তু ডাইরেক্টলি অ্যাসিডিক ফর্মেই কিন্তু চলে আসতে পারে। ড্রাই ডিপোজিশন সেটাকে বলে। আমরা জাস্ট দেখে নেব যে ড্রাই ডিপোজিশন এবং ওয়েট ডিপোজিশনের মধ্যে ডিফারেন্স কি। দেখ, এটা হচ্ছে ওয়েট ডিপোজিশন। when acidic materials fall from atmosphere to the ground in wet form, মানে রেন হিসাবে, স্নো হিসাবে, বা হেল বা ফগ হিসাবে, স্লিপটা মানে ওই পাথর পাথর মতো এরকম ধরনের একটা জমে গিয়ে হয়ে যায়, স্নোর একটু বড় ফর্ম, এগুলোকে বলে ওয়েট ডিপোজিশন। কিন্তু ওয়েট ডিপোজিশন ছাড়াও আরেকটা রয়েছে ড্রাই ডিপোজিশন। ড্রাই ডিপোজিশন মানে ডাস্ট পার্টিকেলসের মধ্যে এগুলো আটকায়, ডাস্টের মধ্যে, বা ডাইরেক্টলিও এটা হয়ে যেতে পারে। ডাস্টের মধ্যে এগুলো আটকে, when earth surface dry form, ডাস্ট বা গ্যাসিয়াস ফর্মে কিন্তু আর্থের সারফেসে চলে আসে। এগুলো বৃষ্টি অবস্থায় আসছে আর ওগুলো ড্রাই কন্ডিশনে আসছে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। বৃষ্টি অবস্থায় আসছে, এটা ড্রাই অবস্থায় ভেপার হিসাবে আসছে, HCl ভেপার বা নাইট্রিক অ্যাসিড ভেপার বা সালফিউরিক অ্যাসিড ভেপার, এটা কোনো ময়েশ্চারের সাথে জুড়ে থাকছে, এগুলো ড্রাই ডিপোজিশন। তো এইভাবে কিন্তু আসতে পারে। তো যাই হোক না কেন, অ্যাসিড রেনে আমরা যেখানে একটু বাদে আমি বলবো, তবুও একটু আমি তোকে জানিয়ে রাখি যে ওয়াটার, যে কোনো সাবস্টেন্স, যে কোনো অ্যাসিডিক বা অ্যালকালাইন সাবস্টেন্স লিকুইড, সে তার অ্যাসিডিক কতটা বা অ্যালকালাইন কতটা সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা একটা টার্মিনোলজি ইউজ করি, সেটা হচ্ছে স্কেল ইউজ করি, তাকে বলে পিএইচ স্কেল। পিএইচ এর 7 সব থেকে নিউট্রাল, 7 থেকে যত নিচের দিকে যাব, মানে 0-র দিকে যত আসবো তত অ্যাসিডিক, আর এটার থেকে যত আমি ডান দিকে যাব তত হচ্ছে অ্যালকালাইন। এ নিয়ে আমি ডিটেলে তোকে বলছি একটু বাদে। শুধু এখানে একটা কথা বলার আছে যে অর্ডিনারি ওয়াটারের পিএইচ কত হয়, পিওর ওয়াটারের পিএইচ কত হয়, 7। পিওর ওয়াটারের পিএইচ হচ্ছে 7। কিন্তু আজকে দেখ যে রেন ওয়াটার, যেটা রেন ওয়াটার বাঁদিকে যেটা দেখতে পাচ্ছিস, তার পিএইচ কত? রেন ওয়াটারের পিএইচ হচ্ছে 5.4 থেকে 5.6। রেন ওয়াটার হ্যাঁ, রেন ওয়াটার তো অ্যাসিডিকই। রেন ওয়াটার অ্যাসিডিকই, কারণ কার্বন ডাইঅক্সাইড থাকে, তো কার্বন ডাইঅক্সাইড তো অ্যাটমসফিয়ারে থাকে, তাতে তো কার্বনিক অ্যাসিড তৈরি হবেই। রেন ওয়াটার কখনোই 7 পিএইচ নয়, রেন ওয়াটার সবসময় অ্যাসিডিক। কিন্তু যেটা কিনা অ্যাসিড রেন ওয়াটার, অ্যাসিড রেনের ফলে যে ওয়াটারটা, তার পিএইচ কিন্তু 4.2 থেকে 4.4। অ্যাসিড রেন ওয়াটার হচ্ছে 4.4 থেকে 4.2 থেকে 4.4, কারণ দুটো ওয়াটারের মধ্যে ডিফারেন্স আছে। নর্মাল রেন ওয়াটারে আমরা যেটা বলছি, সেখানে কার্বন ডাই অক্সাইড থাকে এবং কার্বনিক অ্যাসিড প্রডিউসড হয়। কিন্তু অ্যাসিড রেন ওয়াটারের মধ্যে সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এগুলো প্রডিউসড হয়। সেই জন্যে অ্যাসিড রেন ওয়াটারের পিএইচ কিন্তু আরো কম। যত পিএইচ কম হবে ততই কিন্তু সেটা বেশি অ্যাসিডিক। তো কার্বন ডাই অক্সাইড এটা কিন্তু নর্মাল রেন ওয়াটারের মধ্যে থাকে, কার্বনিক অ্যাসিড, সেটা ফর্মেশনের জন্য দায়ী, এবং সেই জন্য পিএইচটা কিন্তু একটু কমের দিকে থাকে। এই কারণে কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়, ওয়াটার প্লাস কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিডটা ফর্ম করছে। আর যেটা আমরা কার্বন ডাই অক্সাইড কিছু নিজে ডিকম্পোজ করে যায়, কিন্তু অনেকটা কার্বন ডাই অক্সাইডই কিন্তু অ্যাটমসফিয়ারে থাকে, যেটা কার্বনিক অ্যাসিড তৈরি করার পক্ষে যথেষ্ট। কিন্তু অ্যাসিড রেন ফর্মেশন যেটা হয়, সালফিউরিক অ্যাসিড জেনারেলি তৈরি হয়, সেটা কি হয়, সালফার ডাইঅক্সাইড অক্সিডাইজড হয়, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হয়, তারপরে জলের সাথে ওটা মেশে। যে সালফার ডাইঅক্সাইড ছিল সে এবারে অক্সিজেনের সাথে রিয়াকশন করে সালফার ট্রাইঅক্সাইড হয়ে গেল, এবং সালফার ট্রাইঅক্সাইড হয়ে গিয়ে সালফার ডাইঅক্সাইড ছিল, এবারে সে অক্সিজেনের সাথে জুড়ে গিয়ে সালফার ট্রাইঅক্সাইড হলো। সালফার ট্রাইঅক্সাইড হওয়ার পরে এবারে সেটা জলের সাথে জুড়ে গিয়ে এবারে সালফিউরিক অ্যাসিড তৈরি হলো।
তো এটা হচ্ছে অ্যাসিড রেন হওয়ার যে রিয়াকশন বা অ্যাসিড রেন হওয়ার জন্য যে ধরনের প্রসেস দায়ী সেটার কথা আমরা বলছি। কারণ সিলেবাসে যেভাবে সিলেবাসে রয়েছে সেই অনুযায়ী আমি পড়াচ্ছি। তো এখানে কিন্তু অ্যাসিড রেনের বিষয়টা কিন্তু উল্লেখ করা আছে, কারণ অ্যাসিড রেনের সেটাও তো একটা অ্যাসিডিক সোর্স। তো সেটা নিয়ে আমরা সেই জন্য একটু আলোচনা করছি। শুধু সালফিউরিক অ্যাসিড নয়, নাইট্রোজেনেরও অক্সাইডগুলোর জন্য কিন্তু এখানে হয়। তো সেই ব্যাপারটাও একটু দেখে নিতে হবে, রিয়াকশান যেটা হয়। তো এখানে জলের মধ্যে কিন্তু 3 রকমের অ্যাসিডই থাকতে পারে। পরপর 3টে রিয়াকশান লেখা রয়েছে, দেখতে পাচ্ছিস। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইডটা সালফার ট্রাইঅক্সাইড ঘুরে সালফিউরিক অ্যাসিড, এবং নাইট্রোজেন এর অক্সাইড যেটা সেটা আবার জলের সাথে জুড়ে গিয়ে নাইট্রিক অ্যাসিড। তাহলে নর্মালি কার্বনিক অ্যাসিডটা থাকে শুধুমাত্র ওয়াটারের মধ্যে, যেটা রেন ওয়াটার, আর বাকি সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু রেন ওয়াটার, অ্যাসিড রেন ওয়াটার যেটা তার সাথে রয়েছে। এই রিয়াকশান কিন্তু ভালো করে মনে রাখতে হবে। রিয়াকশানের আলাদা করেও আমি লিখে দিয়েছি যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড জেনারেলি কীভাবে তৈরি হয় সেটার কথা আমি বলেছি। সালফিউরিক অ্যাসিডটা তো সবাই জানে, মোটামুটি সালফার ডাইঅক্সাইড হয়, তারপর অক্সিজেনের সাথে সালফার ট্রাইঅক্সাইড হয়, নেনোর সাথে ওজনের রিয়াকশান করে, ওজন লেয়ারে ওটা ওজনের রিয়াকশান করে NO2 প্লাস O2, NO2 আবার O3 সাথে রিয়াকশান করে NO3 প্লাস O2 হয়, NO3 আর NO2 যদি N2O5 তৈরি করে, N2O5 জলের সাথে রিয়াকশান করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস এভাবে নাইট্রিক অ্যাসিড ফর্মেশনের। তো নাইট্রিক অ্যাসিড ফর্মেশনের কথা আমি বললাম। সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড রেনের যেগুলো হয় সেগুলো কিভাবে হয় না হয় সব কথাই আমি আলোচনা করছি, বলছি, যা দেখতে পেলি। তো অ্যাসিড রেনের এফেক্টটা বলছি একটা কথা, গেলুসাকটা কি তোমার এই অ্যাসিড বেসিসের সল্টের মধ্যে? হ্যাঁ, গেলুসাকটা কোথাকার, মানে কোন চ্যাপ্টার? আমি অর্ধেক কথা বুঝতে পারছি না, তোর কথাটা কিরকম শোনাচ্ছে আর কি, মানে কোনো পরিষ্কার বোঝা যাচ্ছে না কথাটা। স্যার বলছি যে গেলুসাক লটা কোথাকার ল? গেলুসাক ল, গেলুসাক, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গেলুসাক ল তো অন্য জায়গায় আছে, সে তো গ্যাসের। গেলুসাক ল আবার অ্যাসিড বেসে করতে পারে। আমাদের না গেলুসাক ল এর নিউমেরিক্যাল স্টার্ট করেছিল স্কুলে। গেলুসাক ল এখানে নেই, অ্যাসিড বেসে যা আছে আমি সেটাই পড়াচ্ছি এখন। গেলুসাক ল আবার এখানে কোথাতে গেল? গেলুসাক ল তো লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। আচ্ছা, এবারে দেখ যে অ্যাসিড রেনের এফেক্ট যেটা, অ্যাসিড রেন তার যে এফেক্ট, মানে অ্যাসিড রেন হওয়ার পরে সেখানে কি কি প্রবলেমস আসতে পারে, প্রবলেমস অ্যারাইজ করতে পারে ইত্যাদি ইত্যাদি, সেটা একটু জেনে রাখতে হয়। তো অ্যাসিড রেনে মেনলি বেশ কিছু সমস্যার ব্যাপার রয়েছে। প্রথমত এই যে স্কাল্পচার এগুলো, হ্যাঁ, তাজমহল বা এরকম ধরনের স্ট্যাচু অফ লিবার্টি, এগুলো কিন্তু সবই কিন্তু অ্যাসিডের সাথে রিয়াকশান করে, এগুলো অ্যাসিডিক পার্টের সাথে রিয়াকশান করে এবং রিয়াকশান করে সেটার কিন্তু তার যে অরিজিনাল যে তার চেহারা যেটা সেটা কিন্তু বদলে যায় এবং সেটা একটা অ্যাসিডিক ইয়েলোইশ কালার ডেভেলপ করে, ক্যালসিয়াম সালফেট তৈরি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং ক্যালসিয়াম সালফেট মার্বেল কিন্তু তার ইয়েলো কালার ডেভেলপ করে, কিছুদিনের মধ্যেই এটা হয়ে যায়। তো সেই জন্যে তার যে হোয়াইট কালার যেটা ক্যালসিয়াম কার্বনেটের, সে কালারটা চলে যায়। এছাড়াও স্ট্যাচু অফ লিবার্টিও কিন্তু এরকমভাবে কালার চেঞ্জ করে,
সাদা তার কালার ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা আস্তে আস্তে অ্যাসিড রেনের ওপর পড়ে তার কালারটা কিন্তু অদ্ভুত টাইপের চেঞ্জ হয়ে যায় এবং ব্লান্ট টাইপের হয়ে যায়, অনেক জায়গাতেই ইরোশন হয়ে যায় এবং স্টোন ক্যান্সার এগুলোকে বলে, এগুলো হয়। এবং যে মাছ টাছগুলো, ফিশ টিশগুলো যেগুলো থাকে সেগুলোও কিন্তু অ্যাসিডিক হলে কিন্তু সেখানে কিন্তু অ্যাসিডিক রেন ডিক্রিজ দ্য পিএইচ লেভেল, কিল ফিশেস অ্যান্ড দেয়ার এগস অ্যান্ড ফুড অর্গানিজম, এগুলো হয়। এবং এই ধরনের যে সমস্ত পোলার রিজিয়ানে যে সমস্ত ফাঙ্গাস বা এইসব গাছপালাগুলো পাওয়া যায় সেগুলোও কিন্তু অ্যাসিড রেনের ফলে তাদের কিন্তু এক্সিস্টেন্সগুলো নষ্ট হয়ে যায়। এই সমস্তগুলো ড্যামেজ করা হয় হাই অল্টিটিউড ফরেস্ট বা পোলার রিজিয়ানের যেগুলো হালকা হালকা ফরেস্ট থাকে, ছোট ছোট গাছ টাছ থাকে, সেগুলোও কিন্তু সয়েলের যে পিএইচ, সেই পিএইচটা কিন্তু বেড়ে যায়, কমে যায়, সয়েলের পিএইচটা ডিক্রিজ করে এবং সে কারণে এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। তো এটা আমি বললাম অ্যাসিডিটি, অ্যাসিড রেন রিলেটেড কথাবার্তাগুলো বললাম। এবারে আমি তোকে যেটা বলবো, আর একটা টপিক নিয়ে আজকে আলোচনা করি, সেটা হচ্ছে ইন্ডিকেটার্স। অ্যাকচুয়ালি ইন্ডিকেটার কি? ইন্ডিকেটার একটা জিনিস মনে রাখবি, ইন্ডিকেটার নিজেরাই দে আর উইক অর্গানিক অ্যাসিডস or bases change their color with the change in pH. pH মানে হচ্ছে অ্যাসিড বেস ক্যারেক্টার, এটা একটু বাদে আমি বলছি। পিএইচ ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে কেমন অ্যাসিডিক বা কেমন অ্যালকালাইন বা এইসবের উপরে বেস করে সেটা কিন্তু ইন্ডিকেটারগুলো তারা কিন্তু চেঞ্জ করতে থাকে নিজেদের কালার, ইন্ডিকেটার কালার চেঞ্জ করে এবং যে জন্যে আমরা ইন্ডিকেটারগুলোকে অ্যাসিড বেস এই প্রপার্টিকে ইন্ডিকেট করার জন্য ইউজ করা হয়। তো সেই ইন্ডিকেটার কাকে বলে এবং ইন্ডিকেটারের আদার কি কি ক্যারেক্টারিস্টিক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখ, প্রথম কথা হচ্ছে ইন্ডিকেটার কাকে বলে? which show the acidic or basic behavior of other substances by changing in some way. সবসময় যে কালার চেঞ্জ করে ইন্ডিকেটার ইন্ডিকেট করে তা কিন্তু নয়। ইন্ডিকেটার যে কালার চেঞ্জ করেই ইন্ডিকেট করে তা কিন্তু নয়। বিভিন্ন রকমের ইন্ডিকেটার আছে, সেগুলো নিয়ে আমি তোকে বলছি, সেগুলো দেখ, শোন, তারপরেই বুঝতে পারবি। প্রথমত, ইন্ডিকেটার কত রকমের রয়েছে। ইন্ডিকেটার দেখ, যে ইন্ডিকেটার আমরা মোটামুটিভাবে যেগুলো আমাদের সিলেবাসে আছে সেসব নিয়ে আমি বলছি। যে কিছু আছে ন্যাচারাল ইন্ডিকেটার, অলফ্যাক্টরি ইন্ডিকেটার, সিনথেটিক ইন্ডিকেটার আর ইউনিভার্সাল ইন্ডিকেটার। তো ইন্ডিকেটার মোটামুটি ভাবে আমরা 4 রকমের ইন্ডিকেটারের কথা বলতে পারি। ন্যাচারাল ইন্ডিকেটার, অলফ্যাক্টরি ইন্ডিকেটার, সিনথেটিক ইন্ডিকেটার অ্যান্ড ইউনিভার্সাল ইন্ডিকেটার। এখন এই যে 4 রকমের ইন্ডিকেটারের কথা আমি তোকে বললাম, তার ফার্স্ট যে টাইপটা সেটার কথা আমি তোকে এবারে বলছি, যে ন্যাচারাল ইন্ডিকেটার কোনটা। ন্যাচারাল ইন্ডিকেটার মানে তো সবসময় বুঝতেই পারছিস যে যেগুলো কিনা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায়। ন্যাচারাল সোর্স থেকে আমরা যে ইন্ডিকেটারগুলো পাই
মানে আর্টিফিশিয়াল নয় বা সিনথেটিক নয়। যেরকম লিটমাস পেপার, এটা কিন্তু একটা গাছের এক্সট্রাক্ট থেকে পাওয়া যায় অ্যাজোলিটমিক অ্যাসিড, তার থেকে এই পেপার তৈরি করা হয়। কিংবা টার্মেরিক পাউডার, হলদি, এগুলোও কিন্তু ন্যাচারাল ইন্ডিকেটার। এগুলো অ্যাসিড বেসে কিন্তু কালার চেঞ্জ করে এবং কালার চেঞ্জ করে অ্যাসিড এবং বেসকে আইডেন্টিফাই করতে হেল্প করে। তো ইন্ডিকেটারের মধ্যে ন্যাচারাল ইন্ডিকেটার একটা ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটারের মধ্যে পড়ে, যেটা কিনা ন্যাচারাল সোর্স আছে এরকম ধরনের ইন্ডিকেটার, তো তাকে বলে ন্যাচারাল ইন্ডিকেটার। যেরকম আমরা লিটমাস এবং টার্মেরিক পাউডার কে বলি। অ্যাসিডের মধ্যে যদি লিটমাস পেপার দেওয়া যায় রেড হয়ে যায়, বা বেসের মধ্যে দিলে ব্লু হয়ে যায়। টার্মেরিকও সেরকম কালার চেঞ্জ করে। এবারে আমরা চলে আসছি অল ফ্যাক্টরি ইন্ডিকেটার। সেটা কিরকম না, অল ফ্যাক্টরি ইন্ডিকেটার হচ্ছে তার স্মেলটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাসিড বা বেসের সাথে মেশালে তার স্মেলটা চেঞ্জ হবে। যেমন তুই দেখতে পাচ্ছিস যে আমরা এখানে এখানে আমরা কিছু অনিয়ন রেখেছি এবং অ্যাসিড আর বেস রয়েছে। যদি বেস দিই, যদি অনিয়নের মধ্যে দিই, তাহলে অনিয়নের যে স্মেল, যেটা সেই স্মেলটা কিন্তু চলে যাবে অনিয়নের। আমি কিছু কথা শুনতে পাচ্ছি না, একদমই শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। কথা কিছু বলছিস আমি বুঝতে পারছি, কিন্তু কথাটা বোঝা যাচ্ছে না। কোনো কথাটা আমি উত্তর দেবো যে আমি কিছু বুঝতেই পারছি না, কথাটা জড়িয়ে জড়িয়ে কথাটা আসছে আর আমি কিছু শুনতে পাচ্ছি না। তুই চ্যাট বক্সে বরঞ্চ লেখ, চ্যাট বক্সে লেখ, আমি দেখে বলতে পারি, কিন্তু তোর কথাটা আমি একেবারেই শুনতে পাচ্ছি না। কথাটা কোনো বোঝা যাচ্ছে না কথাটা। অন্যরা মনে হয় বুঝতে পারছে না, অন্যদেরকেও জিজ্ঞাসা কর, কেউ বুঝতে পারছে না তোর কথা। তো অল ফ্যাক্টরি ইন্ডিকেটর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি না, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে বেসের মধ্যে দিলে বা অ্যাসিডের মধ্যে দিলে তার কালার মানে তার স্মেলটা চেঞ্জ হয়ে যায়। আবার কিছু কিছু আছে বেসের স্মেল চলে যায়, অ্যাসিডের স্মেল থেকে যায়, এরকম ধরনের। যেরকম অনিয়ন, সেটা অ্যাসিডের মধ্যে দিলে ডাজ নট চেঞ্জ ইটস স্মেল, তার স্মেলটা কিন্তু কোনো চেঞ্জ হয় না। কিন্তু বেসের মধ্যে দিলে লুজেস ইটস স্মেল, তার স্মেল কিন্তু চলে যায়। তো substance that change their smell when mixed with base or acid বা বেসের সাথে যখন মিক্স করা হয়, যদি তার স্মেল চলে যায় বা থাকে এরকম ধরনের, যদি অপোজিট ক্যারেক্টারিস্টিক শো করে, তখন তাকে বলে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। তাহলে ন্যাচারাল ইন্ডিকেটরের কথা বললাম, অল ফ্যাক্টরি ইন্ডিকেটরের কথা বললাম। এছাড়াও যে ইন্ডিকেটর রয়েছে, যেরকম হ্যাঁ, এখানে আরও একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ভ্যানিলা এসেন্স কিন্তু বেস দিলে তার ভ্যানিলা এসেন্স কিন্তু কখনোই থাকে না, তার এসেন্সের গন্ধটা, ভ্যানিলা এসেন্সের গন্ধটা থাকে না, কিন্তু অ্যাসিডের মধ্যে দিলে কিন্তু ওই গন্ধটা থেকে যায়। তো এগুলো কিন্তু অল ফ্যাক্টরি ইন্ডিকেটরে এক্সাম্পল। মনে রাখবি যে এই এক্সাম্পলের কথা আমি বলেছি, এরকম ধরনের এক্সাম্পলের কথা আমি বলেছি। এবারে হচ্ছে সিনথেটিক ইন্ডিকেটর মানে যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা যায়, যেটা ন্যাচারালি পাওয়া যায় না, ল্যাবরেটরিতে তৈরি করা যায়। এগুলো খুব পপুলার। যেরকম ফেনাপথ্যালিন ইন্ডিকেটর, এটা তৈরি করা যায়। মিথাইল অরেঞ্জ, এটাও তৈরি করা যায়, পরে বড় হলে পড়বি কিভাবে তৈরি করা যায়, এখন আমাদের সব সিলেবাসে নেই, আমি বলছি না। কিন্তু ইন্ডিকেটর ফেনাপথ্যালিন বা মিথাইল অরেঞ্জ, এগুলো ইউ ক্যান প্রিপেয়ার, তুমি তৈরি করতে পারো, প্রিপেয়ার করতে পারো ল্যাবরেটরিতে, এবং এরাও কিন্তু কালার চেঞ্জ করে এবং কালার চেঞ্জ করে অ্যাসিড বা বেসিক ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু আইডেন্টিফাই করায়।
তো এখানে ফেনাপথালিন বা মিথাইল ছাড়াও আরো অনেক আছে, ব্রোমোথাইমাল ব্লু, ব্রোমোকেসাল গ্রিন, এরকম রয়েছে। ফেনাপথালিন অ্যাসিডে কালারলেস হয় এবং বেসে তার পিঙ্ক কালার হয়। মিথাইল অরেঞ্জ সেটা কিন্তু অ্যাসিডের মধ্যে রেডিশ কালার, রেড কালার হয়ে যায় এবং বেসের মধ্যে এই কালার চেঞ্জগুলো কিন্তু অবশ্যই মনে রাখবি। ফেনাপথালিন কিন্তু কালারলেস থাকে অ্যাসিডে এবং বেসের মধ্যে পিঙ্ক, আর মিথাইল অরেঞ্জ কিন্তু রেড হয়ে যায় আর বেসের মধ্যে কিন্তু ইয়েলো কালার শো করে। এটা হচ্ছে তোর ইন্ডিকেটার। সিনথেটিক ইন্ডিকেটার যেগুলো, সেগুলোর কথা আমি বললাম। তো সিনথেটিক ইন্ডিকেটারই বেশি চলে, এটাই বেশি ইউজ করা হয় সিনথেটিক ইন্ডিকেটার। আমরা অ্যাসিড বেস রিয়াকশনে ইন্ডিকেটর হিসাবে আমরা বেশি ইউজ করি এবং সিনথেটিক ইন্ডিকেটর নর্মালি শার্প কালার চেঞ্জ হয়, ভীষণ পিঙ্ক, কালারলেস বা রেড, ইয়েলো, এগুলো ভীষণ ভীষণ শার্প কালার চেঞ্জ হয়, সেই জন্য এগুলো যথেষ্ট বেশি ইউজ করা হয়। সিনথেটিক ইন্ডিকেটারের পরে আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ইন্ডিকেটর। এটা খুবই দরকার লাগবে, দেখবি কাজে লাগবে। যে ইউনিভার্সাল ইন্ডিকেটরের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা নর্মালি সব থেকে বেশি অ্যাসিডিক যেটা, তার পিএইচটাকে বলি 0 এবং সব থেকে বেশি অ্যালকালাইন তার পিএইচটাকে বলি 14। তারপরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম করে থাকে। তো আদার ইন্ডিকেটরগুলো, অন্য যে ইন্ডিকেটরগুলো, সেই ইন্ডিকেটরগুলো সেই ইন্ডিকেটরগুলো কিন্তু যেখানে অ্যাসিডিক ক্যারেক্টার বা বেসিক ক্যারেক্টার আইডেন্টিফাই করে, কিন্তু এই ইন্ডিকেটর ইউনিভার্সাল ইন্ডিকেটর, সেটা কিন্তু কালার চেঞ্জের সাথে সাথে কত তার পিএইচ সেটাও কিন্তু বুঝিয়ে দেয়। কত তার পিএইচ সে ব্যাপারটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি। 5 6 এই কালার যেরকম যেরকম কালার চেঞ্জ হবে একটা সলিউশনের মধ্যে, একটা পেপার টাইপের থাকে, সেটা দিয়ে আমরা তার এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারি যে কত তার পিএইচটা কত। কারণ নর্মালি পিএইচ বলতেই এটা বোঝায় যে কতটা সে বেশি অ্যাসিডিক বা কতটা বেশি সে অ্যালকালাইন। কারণ আমরা তো অ্যাসিডিক বা অ্যালকালাইন ওটা তো ফেনাপথালিন বা ওই সমস্ত ইন্ডিকেটর বা লিটমাস এইসব ইন্ডিকেটর দিয়ে আমরা বুঝবো, কিন্তু এখানে আমরা অ্যাসিডিক হলে কতটা বেশি অ্যাসিডিক, তার পিএইচ কি 1 না 2 না 3, যত বেশি কমের দিকে হবে পিএইচ তত সেগুলো বেশি অ্যাসিডিক হবে। তো এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে কিন্তু বোঝা যায়। তো ইউনিভার্সাল ইন্ডিকেটর সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটরের মধ্যে পড়ছে, যেটাকে আমি বলছি যে এটা কিন্তু খুবই আমাদের কাজে লাগবে। 7 হচ্ছে নিউট্রাল। 7 থেকে যত 0-র দিকে যাব বেশি অ্যাসিডিক নেচার বাড়বে এবং 7 থেকে যত 14-এর দিকে যাব তত কিন্তু অ্যাসিডিক নেচারটা কমবে, অ্যালকালাইন নেচারটা বাড়বে। তো আমাদের বিভিন্ন রকমের সাবস্ট্যান্স আছে, যেরকম আমাদের স্টমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউসড হয়, বা সিট্রাস ফুড বা লেবু টেবু, এগুলো উইকলি অ্যাসিডিক কোনগুলো, মিল্ক মোটামুটি 7-এর মতো। তারপরে আস্তে আস্তে আরো ডিফারেন্ট টাইপের ব্লাড বা এইগুলো সবই কিন্তু কিছু বুঝতে পারছি না আমি তোর কথা। তুই লেখ না, তোর কোনো
মানে কথাই বোঝা যাচ্ছে না, কিছু কথা বলছিস বুঝতে পারছি, কিন্তু তুই নিজে হয়তো বুঝতে পারছিস না, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, 7 তো নিউট্রাল। হ্যাঁ, মিল্ক নিউট্রালেরই কাছাকাছি, মিল্ক নিউট্রালেরই কাছাকাছি, মিল্ক নিউট্রালেরই কাছাকাছি, মিল্ক মিল্ক নিউট্রালেরই কাছাকাছি। মিল্ক অ্যাকচুয়ালি 7। এবারে মিল্ককে যদি তুই অ্যালকালাইন, মানে মিল্কের মধ্যে যদি পিএইচটা নামিয়ে দিস, তাহলে তখন মিল্কটা কার্ডে কনভার্ট হয়। কতটা বোঝার চেষ্টা কর। মিল্কটা 7, এবারে মিল্কের মধ্যে যদি লেবু দিয়ে দিস, তাহলে মিল্কটা কার্ড হয়ে যাবে। তখন কিন্তু তার পিএইচটা কিন্তু, মানে তখন পিএইচটা নেমে আসবে, 6.4 এরকম চলে আসবে। মিল্কের মিল্কের মধ্যে তুই খানিকটা মিল্ক নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দে, কার্ড হয়ে যাবে। তো দুধ থেকে দই বা ছানা ইত্যাদি করার জন্য কিন্তু অ্যাসিডিক জিনিস, ক্যালসিয়াম ল্যাকটেট, ল্যাকটিক অ্যাসিড, তার সল্ট, এগুলো দেওয়া হয় অ্যাসিডিক রেঞ্জে নিয়ে আসার জন্য। অ্যামোনিয়াগুলো উইকলি অ্যালকালাইন বা স্ট্রংলি অ্যালকালাইন, আরও সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সেগুলো কিন্তু স্ট্রংলি অ্যালকালাইন। এগুলো কিন্তু সবই কিন্তু ইন্ডিকেটারের নর্মাল যে ব্যাপার স্যাপারের মধ্যে পড়ছে। আমি তোকে ইন্ডিকেটার যত রকমের আছে সেগুলো দিয়ে বললাম। তো ইন্ডিকেটার দেখ, যে ইন্ডিকেটার, ইউনিভার্সাল ইন্ডিকেটার মানেই হচ্ছে এটা। ইউনিভার্সাল ইন্ডিকেটারটা একটু আলাদা করে ভালো করে জেনে রাখতে হয়। ইন্ডিকেটার ডিফারেন্ট কালার অ্যাট ডিফারেন্ট হাইড্রোজেন আয়ন ইন সলিউশন। হাইড্রোজেন আয়ন বা H+ আয়ন কিন্তু ডিফারেন্ট থাকলে তার কিন্তু কালারটা, ইউনিভার্সাল ইন্ডিকেটারে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। তার কালার যেমন হবে, একদম গ্রিন থাকলে 7 হবে, বাকি ভায়োলেট হলে 14-এর দিকে, আর রেডের দিকে হলে, ডিপ রেড হলে 0। তো ইউনিভার্সাল ইন্ডিকেটার একটা পেপারের মতো, ওটা আমি ডুবিয়ে দিয়ে ওখান থেকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারি যে তার কালারটা কোন দিকে যাচ্ছে, কোন রেঞ্জে কালারটা হচ্ছে, এবং সেই অনুযায়ী পিএইচটাকে আইডেন্টিফাই করতে পারি। নর্মালি ফেনাপথ্যালিন বা মিথাইল অরেঞ্জ এগুলো দিয়ে অ্যাসিডিক বা অ্যালকালাইন এটা বোঝা যায়, কিন্তু অনেকগুলো অ্যাসিডিকের মধ্যে কোনটা বেশি অ্যাসিডিক কোনটা কম অ্যাসিডিক সে ব্যাপারটা তো বোঝা যাবে না। তো সেই জন্য আমি বললাম যে এই বিষয়টা কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়েই কিন্তু সব থেকে ভালো বোঝা যায়। বাকি কার কীরকম কালার হয়, পিএইচ রেঞ্জটা আমি পরে বলবো। বাকি কার মিথাইল অরেঞ্জের কালার অ্যাসিডে কেমন, বেসে কেমন, বা ব্রোমোথাইমাল ব্লু, এটা দরকার নেই, এই দুটো দরকার নেই। ফেনাপথ্যালিন কালার কেমন, এখানে কালার কেমন, অ্যালিজারিন ইয়েলো, এগুলো দরকার নেই। নর্মালি এগুলো অনেক মানে ইউজফুল, কিন্তু আমাদের সিলেবাসে অতটা দরকার নেই। মিথাইল অরেঞ্জ, ফেনাপথ্যালিন এই দুটোই পরে পরীক্ষায়, তো সেটা আমি একটু বলে দিলাম। এইবারে এইখান থেকে আছে হচ্ছে পিএইচ এর কনসেপশন। পিএইচ সম্পর্কে ডিটেলে আমি বলবো। তো নেক্সট ক্লাসে আমরা পিএইচটা প্রথমে শেষ করব, তারপরে সল্টের ক্লাসিফিকেশন এবং সল্টের প্রিপারেশানে যাব। কত রকমের সল্ট আছে এবং সল্টের প্রিপারেশান নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। পরের দিনকার আমরা একটু কেমিক্যাল বন্ডের ওপরে আমরা একটা ছোট্ট এক্সাম নেব, অল্প কিছু সময়ের জন্য। ছোট ছোট কোশ্চেন দেবো। কেমিক্যাল বন্ড আমি পড়িয়েছিলাম, কোশ্চেন আনসারও দেখিয়েছি। তো নেক্সট ক্লাসে আমরা একটা কেমিক্যাল বন্ডের পরীক্ষা, প্রথমে আমরা পিএইচটা পড়িয়ে দেবো, তারপরে আমরা নেক্সট ক্লাসে একটা ছোট্ট এক্সাম নেব, এক্সাম অন কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড আমাদের পড়ানো হয়ে গেছে, 4টে ক্লাসে আমরা পড়িয়েছি। সেই কেমিক্যাল বন্ডের ওপরে ফুল মার্কস আমরা 20 মার্কসের আমরা পরীক্ষা নেব, 35 মিনিটের
পরীক্ষা নেব একটা, তারপরে বাকি সময়টা আমরা পড়াবো, 1 ঘন্টা পড়াবো, বাকি সময়টা পরীক্ষা নেব। তো পরীক্ষাটা লাস্টে নেব, প্রথমে আমরা পিএইচ এর কনসেপশনটা এটা আমরা কমপ্লিট করবো। এটা খুব দরকারি জিনিস, এর মধ্যে জটিলতা আছে একটু, এটা ভালো করে বুঝতে হবে পিএইচ এর কনসেপশনটা। সেই জন্য নেক্সট ক্লাসে আমরা পিএইচ এর কনসেপশনটা নিয়ে আলোচনা করব। আজকে পরে থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে গুড নাইট। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নেক্সট স্যাটারডেতে। ওকে, থ্যাংক ইউ।